তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমেই এই পাঠ এককের গুলির উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে বলতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার পাঠ একক 15 থেকে 18 অর্থাৎ এই 4টি পাঠ এককের মধ্য দিয়ে একাধারে যেমন মুঘল চিত্রকলার বিশেষ করে প্রাদেশিক বিভিন্ন ঘরানার প্রসঙ্গ পাঠক সমাজের কাছে তুলে ধরতে চায়, তার পাশাপাশি মুঘলদের সার্বভৌমত্বের ধারণা, আইন বিচার ব্যবস্থার প্রসঙ্গ, মুঘল সমাজে নারীদের অবস্থান এবং মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের বিভিন্ন দিক পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই। আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি মেটেরিয়ালস BHIC 112 এর যে স্টাডি মেটেরিয়ালস ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। এর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে এই পাঠ এককগুলির মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কেবলমাত্র মুঘল দরবার কেন্দ্রিক চিত্রশিল্পের ঘরানার বাইরে বেরিয়ে প্রাদেশিক স্তরে যে বিভিন্ন চিত্রকলা শিল্পের বিকাশ হয়েছিল বা বিকশিত হয়েছিল সেই দিকগুলো যেমন তুলে ধরতে চায়, তার পাশাপাশি মুঘল শাসকদের সার্বভৌমত্ব সম্পর্কে কি জাতীয় ধারণা তারা রাষ্ট্রে এবং নিজেদের শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে নিদর্শন রেখেছিলেন বা তারা নিজেরা সার্বভৌমত্বের ধারণা সম্পর্কে কি ভাবতেন সেই প্রসঙ্গটিও আপনারা এই পাঠ এককের মধ্য দিয়ে উপলব্ধি করবেন। এর পাশাপাশি মুঘলদের আইন এবং বিচার ব্যবস্থা, নারীর সার্বিক অবস্থান সেটা দরবার কেন্দ্রিক বা সাধারণ নারীর দের যে অবস্থা সেই বিষয়টি উপলব্ধি করতে পারবেন। এর পাশাপাশি মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের যে চিত্র যা ইউনিট নাম্বার 18 এ তুলে ধরা হয়েছে সেই সম্পর্কেও আমরা এই পাঠ এককের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারব। আমি প্রথমে মুঘল চিত্রকলার বিভিন্ন ঘরানা প্রসঙ্গে বলবো। খুবই সংক্ষিপ্ত আকারে এই 4টি পাঠ এককে বিভিন্ন দিকে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব এবং পাঠক সমাজকে অনুরোধ করব আপনারা আপনাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই বিষয় সম্পর্কে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং স্টাডি মেটেরিয়ালস এর বিষয়ে আপনাদেরকে ভীষণভাবে সহযোগিতা করবে। মুঘল যুগের সংস্কৃতি এবং সভ্যতা বৈশিষ্ট্য এটা কখনোই ছিল না যে শুধুমাত্র দরবার কেন্দ্রিক বা রাজপ্রাসাদ কেন্দ্রিক। ফলে রাজপ্রাসাদের মধ্যে বা রাজকীয় ব্যক্তিত্বদের মধ্যে
মুঘল শিল্প ভাবনার পরিচয় পাওয়া যায়। এর বাইরেও বিভিন্ন ক্ষেত্রে মুঘল সংস্কৃতির বিকাশ আমরা লক্ষ্য করি এবং চিত্রকলার মধ্যেও মুঘল যুগের সেই শিল্প ভাবনা ও মননশীলতার উৎকর্ষ লক্ষ্য করা যায়। মুঘল চিত্রকলার মধ্যেও দরবার কেন্দ্রিক চিন্তা চেতনার যেমন বিকাশ লক্ষ্য করি আমরা, তেমনি সুলতানি যুগ থেকে বয়ে চলা আঞ্চলিক স্তরে চিত্রকলার বিভিন্ন আঙ্গিক ও আমরা লক্ষ্য করি এবং দিল্লির সুলতানরা এই চিত্রকলার যেমন পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং প্রাদেশিক সুলতানরাও যেমন এই জাতীয় চিত্রকলার সম্পর্কে উৎসাহ বা আগ্রহ প্রকাশ করেছিলেন, মুঘল যুগেও তার কোনো ব্যতিক্রম আমরা কিন্তু লক্ষ্য করি না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রাজস্থান, গুজরাট, সৌরাষ্ট্র, মান্ডু, আহমেদাবাদ, জৌনপুর প্রভৃতি স্থানে সুলতানি যুগ থেকেই যে চিত্রকলার বা চিত্র ভাবনার বিকাশ লক্ষ্য করা যায় তা কিন্তু মুঘল যুগেও ধারাবাহিকভাবে ক্রম উন্নতির দিকে চলমান ছিল এবং রাজস্থান, সৌরাষ্ট্র, গুজরাট অঞ্চলে জৈন সাহিত্যের বিভিন্ন পুঁথিপত্রে আমরা এই মিনিয়েচার চিত্রশিল্পে ছবি কিন্তু আমরা লক্ষ্য করি। জৈন মন্দির সংলগ্ন পাঠাগার বা জ্ঞান ভাণ্ডারে এই মিনিয়েচার চিত্রের বহু নিদর্শন দেখা যায় এবং গুজরাট এর ত্রয়োদশ শতক থেকে জৈন মিনিয়েচার চিত্রে উজ্জ্বল রং, গভীর রেখায় আঁকা মিনিয়েচার ছবি একটি শৈলী তৈরি হয়েছিল। কল্পসূত্র, কলকাচার্য কথার চিত্রকরণ এর সাক্ষ্য বহন করে। গাঢ় লাল, নীল, সবুজ, হলুদ রঙের দ্বারা এই চিত্রগুলি আকর্ষণীয় হয়ে ওঠে এবং এক একটি ধর্মীয় বিষয় অবলম্বন করে রাগমালা, চিত্রাবলী, চোর পঞ্চাশিকা এবং মৃগাবধ বা লোরচন্দ্রা আঁকা হতো। এই চিত্রশৈলী মুঘল যুগে উত্তরাধিকার সূত্রে কিন্তু চলে এসেছিল, যা সুলতানি যুগের ধারাবাহিকতা আমরা মুঘল পর্বের ইতিহাসে লক্ষ্য করি। পাঠক সমাজকে আমি এ বিষয়ে বলতে চাই, মুঘল চিত্রকলার মধ্যে ইন্দো পারসিক রীতির মিশ্রণ ঘটেছিল। আকবরের আমল থেকে এই সমন্বয়ধর্মী চিত্রশৈলী গড়ে উঠেছিল, যা আমি আমার পূর্ববর্তী আলোচনায় সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের চিত্রশিল্প সম্পর্কে নির্লিপ্ত হওয়ার বিভিন্ন প্রসঙ্গ পাঠক সমাজের কাছে তুলে ধরেছি। আমি এই প্রসঙ্গে
যেটা বলতে চাই তা হলো মুঘল চিত্রকলার বিকাশ কেবলমাত্র দরবার কেন্দ্রিক ছিল না, তা আঞ্চলিক স্তরেও বেড়ে উঠেছিল এবং এই আঞ্চলিক ঘরানার বিকাশ আমরা বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক চিত্রকলার ধারাবাহিকতাকে যদি উপলব্ধি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো শিল্পীরা গোয়ালিয়র, লখনৌ, পাটনা, মুর্শিদাবাদ, মহীশূর, হায়দ্রাবাদ, রাজস্থান, কাংড়া উপত্যকা, রাজস্থানী শিল্প, কাংড়া শিল্প এবং কাশ্মীর বা পাঞ্জাবকে কেন্দ্র করেও চিত্রশিল্পের বিভিন্ন ঘরানা কিন্তু যথেষ্ট খ্যাতি বা প্রসিদ্ধতা বা প্রসিদ্ধি এই সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি তাদের উৎকর্ষতা সম্পর্কে। ঔরঙ্গজেব চিত্র বিভাগ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু শিল্পীরা গোয়ালিয়র, লখনৌ, পাটনা, মুর্শিদাবাদ, মহীশূর, হায়দ্রাবাদ প্রাদেশিক এবং আঞ্চলিক স্তরের দরবারগুলিতে কিন্তু আশ্রয় নিয়েছিলেন এবং এইভাবেই মুঘল যুগের দরবারি শিল্পের বাইরে লোকশিল্পের বিকাশ লক্ষ্য করা যায়। রাজস্থান, পাঞ্জাবের শিল্পীরা নতুন শৈলী, তারা স্বতন্ত্র ধারণার বা ঘরানার শৈলী কিন্তু তারা গড়ে তুলেছিল। লোকশিল্পগুলোর মধ্যে রাজপুত শৈলীর নাম বিশেষভাবে আমরা উল্লেখ করতে পারি। এই যুগে মেবার, অম্বর, বুন্দি, বিকানির, মালো প্রভৃতি স্থানে রাজপুত শৈলীর অভূতপূর্ব বিকাশ চিত্রশিল্পের মধ্যে ফুটে ওঠে এবং রামায়ণ পৌরাণিক কাহিনীকে আশ্রয় করে এই সমস্ত চিত্রশিল্পের চিত্রগুলো কিন্তু অঙ্কিত হয়েছিল। গ্রাম জীবনের দৃশ্য, সাধারণ লোকের আমোদ প্রমোদ, রেখা এবং রঙের অপূর্ব বাহারি কাজ নিয়ে এই রাজপুত শৈলী কিন্তু বিকাশ লাভ করেছিল। গ্রাম জীবনের দৃশ্য, সাধারণ লোকের আমোদ প্রমোদ এই দৃশ্যে কিন্তু স্থান পেয়েছিল এবং রাজপুত চিত্রশিল্পের এটাই একটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে উঠেছিল, সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন আঙ্গিক বা দিকগুলোকে ফুটিয়ে তোলা। ফলে এই চিত্রকলা প্রাকৃতিক দৃশ্যের পটভূমিকায় আঁকা হয়েছিল। রাজপুত চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য বলা যায় এর রেখা এবং রং প্রতিকৃতি, যা অন্যদের থেকে ছিল স্বতন্ত্র। ফলে ঘন বৃক্ষ শ্রেণী, ছুটন্ত পশু, উড়ন্ত পাখি, বৃষ্টিধারার পটভূমিকায় রাধাকৃষ্ণ, রাসলীলা, মহাভারত বা রামায়ণের চিত্রগুলিকে জীবন্ত করে অঙ্কন করা হয়েছিল রাজপুত ঘরানার এই সমস্ত চিত্রশিল্পের মধ্যে। পশ্চিম ভারতে জৈন ঐতিহ্যের সাথে মুঘল রীতির মিলিয়ে রাজস্থানী শৈলী কিন্তু তৈরি হয়েছিল। যোধপুর, জয়পুর ছিল রাজস্থানী শিল্পের প্রধান কেন্দ্র। এছাড়াও আমরা আরো যে সমস্ত চিত্র ঘরানার পরিচয় পাই তার মধ্যে আমরা কাংড়া শৈলীর কথা কিন্তু উল্লেখ করতে পারি। মুঘল যুগের বিখ্যাত এই একটা চিত্রকলার ধারা আমরা কিন্তু এই কাংড়া অঞ্চল সম্পর্কে বলতে পারি। এছাড়া পাঞ্জাব ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলে এই
লোকচিত্রকলার উদ্ভব হয়েছিল। উজ্জ্বল গাঢ় রঙের ব্যবহার, অলঙ্করণে ব্যাপকতার পরিচয় রাখা হয়েছিল। কৃষ্ণলীলা, রাগমালা, চিত্রশৈলী হলো কাংড়া চিত্রের বিখ্যাত দিক হয়ে উঠেছিল। এছাড়া জম্মু কাশ্মীরের গুলার চিত্র, দক্ষিণ ভারতের বিজয়নগরী বা বিজাপুরের চিত্রগুলি যা দাক্ষিণাত্যের চিত্র এবং পশ্চিম ভারতের চিত্রের স্বতন্ত্র ঘরানা পরিচয় বহন করে। স্বাভাবিকভাবে পাঠক সমাজকে আমি এটা বলতে চাই যে মুঘল চিত্রকলা বিভিন্ন আঙ্গিক যা প্রাদেশিক স্তরে বেড়ে উঠেছিল, যার আরো ব্যাপক বিস্তৃতি বা বিস্তারিত ব্যাখ্যা আপনারা ইউনিট নাম্বার 15 এই পাঠ এককের মধ্যে উপলব্ধি করবেন। সময়ের স্বল্পতার কারণে আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারেই বলতে হচ্ছে, তো সেটা আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। তবে যেটা বলার তা হচ্ছে মুঘল চিত্রকলা শুধুমাত্র দরবার কেন্দ্রিক ছিল না, তা আঞ্চলিক স্তরে বিভিন্ন ঘরানা আকারে স্বতন্ত্র মহিমায় বিকাশ লাভ করেছিল এবং তার উৎসাহ এসেছিল প্রাদেশিক চিত্রশিল্পীদের শিল্প চর্চার মধ্য দিয়ে এবং শাসকদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে, যা আজও বিভিন্ন স্থানে উপযুক্তভাবে সংরক্ষিত আকারে আমরা উপলব্ধি করতে পারি। আমার পরবর্তী আলোচনার বিষয় মুঘল সার্বভৌমত্বের ধারণা। মুঘল সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা মুঘল রাষ্ট্রের চরিত্র থেকে কিছুটা আমরা উপলব্ধি করতে পারি এবং মুঘল শাসকদের আমরা বিভিন্ন দিক যদি আমরা উপলব্ধি করতে পারি এবং তারা রাষ্ট্র সম্পর্কে বা তাদের ব্যক্তিগত ভাবনার মধ্যে দিয়ে মুঘল সার্বভৌমত্বের ধারণা সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারব। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভ ভারতে যে রাষ্ট্রের সূচনা ঘটায় তাই মুঘল রাষ্ট্র নামে পরিচিত। যে রাষ্ট্রের যথার্থ কাঠামো আমরা কিন্তু সম্রাট আকবরের শাসনকালে গড়ে উঠেছিল। সেই সময় থেকে মুঘল রাষ্ট্র ভারতের ইতিহাসের অন্তর্গত একটি বিশেষ রাষ্ট্র ব্যবস্থা হিসেবে উঠে আসে। এই রাষ্ট্র ঔরঙ্গজেবের মৃত্যুর পর ধীরে ধীরে ক্রমিক ভাঙনের মধ্য দিয়ে অগ্রসর হয়। আমাদেরকে মনে রাখতে হবে মুঘলরা ভারতবর্ষে শাসন ক্ষমতা বা শাসন ব্যবস্থা
শুরু করার ৩ শতক বছর পূর্ব থেকে ভারতবর্ষে সুলতানি শাসন, যা ইসলামীয় শাসন ব্যবস্থারই অঙ্গ, বিরাজমান ছিল। অথচ দেশের বেশিরভাগ জনগণ ছিলেন অমুসলমান। এই পরিস্থিতিতে এখানে ইসলামীয় শাসকদের নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠল। সেই রাষ্ট্র পুরোপুরিভাবে কখনোই ইসলামীয় পরম্পরা বা পারম্পর্যকে সম্পূর্ণরূপে কিন্তু গ্রহণ করেনি বা মেনে নিতে পারেনি। ফলে ভারতের সুলতানি রাষ্ট্র ও পরে মুঘল রাষ্ট্র একটা নিজস্ব চরিত্র অর্জন করেছিল, যা ভারতের বাইরের ইসলামীয় রাষ্ট্রগুলি থেকে অনেকটাই পৃথক। আপনাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে। বস্তুত মুঘলদের সার্বভৌমত্ব রাষ্ট্র সম্পর্কে ধারণার পিছনে একটা প্রাক ইতিহাস আছে। বাবর মনে করতেন তার মধ্যে চেঙ্গিস খান এবং তৈমুর লং এর উত্তরাধিকার আছে। অর্থাৎ মুঘল, তুর্কি ও ইসলামীয় নানা উপাদানে তৈরি একটা জাতি। বাবর মনে করতেন সার্বভৌম নরপতি শুধু একজন নেতা নন, তার থেকে অনেক বড়। চেঙ্গিস খানের সাফল্যের ফলে তার পরিবার আধা দেবত্বের মর্যাদা কিন্তু অর্জন করেছিল বা অর্জন করতে পেরেছিল। সার্বভৌম ক্ষমতা যখন ঐতিহাসিক রূপ লাভ করে বা ইতিহাসের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, তখন তৈমুরও এই ধারণার বাইরে কিন্তু ছিলেন না। মুঘল খানকে বড় খান বলা হতো এবং তার সঙ্গে খলিফার একটা তফাতও ছিল। খলিফা ছিলেন প্রধানত ধর্মীয় নেতা। তার লক্ষ্য ধর্মীয় আইনবিধি রক্ষা করা এবং নিজেকে শরিয়তের মধ্যে রাখা। কিন্তু বড় খান ছিলেন সামরিক ও রাজনৈতিক নেতা। ওর উত্তরাধিকারীরা ধর্মীয় অনুশাসন ছাড়াই কিন্তু স্থলাভিষিক্ত হতে পারতেন। তৈমুর মনে করতেন যে তার প্রজাদের এমন ধারণা থাকা প্রয়োজন, তিনি অর্থাৎ নরপতি বা রাজা কারোর দ্বারা প্রভাবান্বিত হচ্ছেন না, এমন ধারণা থাকা এবং দরবারের মধ্যে তা প্রচলন ঘটানো নরপতির একান্ত কর্তব্য। বাবর এই পরম্পরাকে অস্বীকার করতে পারেনি। তাই 1507 সালে বাবর কাবুলে প্রতিষ্ঠিত হয়ে মঙ্গল খানদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তিনি বাদশাহ উপাধি নিয়েছিলেন এবং মনে করতেন সার্বভৌম ক্ষমতা উত্তরাধিকার সূত্রে চলবে। বাবর সার্বভৌম ক্ষমতার বিভাজন পছন্দ করতেন না। এক্ষেত্রে তৈমুরের বংশধরদের এলাকা ভাগ করে নেওয়ার নীতি তিনি মানতে পারেননি। বাবর যখন ভারত জয় করেন তখন মিশরের আনুষ্ঠানিক খলিফা আর নেই। মুঘলরা নিজেদেরকে অটোমান সুলতানদের থেকে উঁচু বলে
মনে করতেন। ফলে মুঘলরা প্রথম ৪ জন খলিফার নামে নিলেও সেটা ছিল নেহাতই তাদের স্মৃতির প্রতি কর্তব্য। কিন্তু মুঘলরা কখনোই খলিফার আইনগত উচ্চ পদ স্বীকার করেনি। বাবরের মৃত্যুর পর হুমায়ুনের সিংহাসন বসা নিয়ে বা হুমায়ুনের আকস্মিক মৃত্যু উত্তরাধিকারের কোনো সমস্যা কিন্তু ঘটায়নি। মুঘল ও পারসিক অভিজাতরা অল্প বয়স্ক আকবরকে কিন্তু সিংহাসনে বসাতে আপত্তিও করেনি। অর্থাৎ রাষ্ট্রের ক্ষেত্রে বংশানুক্রমিক উত্তরাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং আকবর তার প্রতিটি কর্মের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন যে ধর্মীয় রেতারা নন বাদশাহ বা সম্রাটই রাষ্ট্রের প্রধান। এর ফলে একটা মিশ্রণ ঘটে যায়। বাবর, হুমায়ুনের এর পরবর্তী পর্বে আকবর শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা মিশ্রণও ঘটাতে চেষ্টা করেন। হিন্দুস্তানি, ইরানি, তুরানি এবং কি হিন্দুদেরও রাজপদের বিভিন্ন বড় পদগুলিতে বসিয়ে তিনি উলেমা সম্প্রদায়ের বা ধর্মীয় নেতাদের মুখটাকে বন্ধ করে দেন। আকবর আগেই মুঘল রাষ্ট্র একটা ভারতীয় সংমিশ্রণের মধ্যে চলে গিয়েছিল। আমি বলতে চাই আকবর বৈরম খাঁর হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর বা বৈরাম খাঁর হাত থেকে তিনি যখন ক্ষমতা নিয়ে নিলেন, ফলে একটা নতুন সার্বভৌম ক্ষমতার ধারণা তৈরি হতে থাকে। আবুল ফজল এর বিস্তৃত বর্ণনা দিয়েছেন। এই ধারণার মধ্যে ওর পূর্বসূরীদের এমনকি সুরদের ধারণার উপাদানও ছিল। আকবর ক্ষমতা পাওয়ার পর উত্তর ভারতের আধা আফগান রাজ্যগুলিকে প্রায় ২ দশক ধরে নিজের নিয়ন্ত্রণে আনেন এবং সুলতানি যুগ থেকে শুরু করে বাবরের রাজত্বকাল পর্যন্ত রাজপুতদের সঙ্গে দিল্লির শাসকদের যে ধারাবাহিক সংঘাত ছিল, তবে অনেক হিন্দু রাজাই স্বাধীনভাবে রাজকর্ম করত। আকবর এই নীতির বাইরে কিন্তু যাননি। তিনি হিন্দু রাজ্যগুলি ধ্বংস করেননি, বরঞ্চ জয়পুর, বিকানিরের ক্ষেত্রে তাদের শক্তিশালী হতে সাহায্য করেছিলেন। অর্থাৎ আকবর মুঘল রাষ্ট্রকে একটা বৃহত্তর ভারতীয় ভিত্তিতে দাঁড় করানো চেয়েছিলেন। ভারতেও সেই সময় কয়েক শতাব্দী ইসলামীয় শাসন যৌথ কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছিল। আকবরের সময় মুঘল রাষ্ট্র বিভিন্ন ইসলামিক রাষ্ট্রীয় ধর্মীয় প্রভাব থেকে কিন্তু মুক্ত হওয়ার জন্য জিজিয়া প্রথা রদ করেছিল। এমনকি অনেকের অনুরোধ সত্ত্বেও আকবর জিজিয়া প্রথা রদ করেছিলেন এবং ঔরঙ্গজেব যখন জিজিয়া প্রথা পুনরায় প্রবর্তন করেন তাহলে কি তখন কিন্তু অনেক হিন্দু শাসক বা উচ্চপদস্থ কর্মচারী তার বিরোধিতা করেছিলেন।
মুঘল রাষ্ট্র ভারতের বাইরে ইসলামিক রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গিয়েছিল, যা কিন্তু যথেষ্ট প্রভাবিত করে মুঘলদের সার্বভৌমত্বের ধারণা। অর্থাৎ মুঘল রাষ্ট্রীয়কে ইসলামীয় রাষ্ট্র হিসেবে অনেকেই ধরতে চান না। আরো বোঝা যায় হিন্দুরা যারা সরকারি কাজ করেছে তারা ওই পদে কর্মরত মুসলমানদের সমান। বস্তুত মুঘল রাষ্ট্র এইভাবে বিবর্তনের মধ্য দিয়ে একটা সার্বিক রূপ নিয়েছিল। 1583-তে দ্বীন-ই ইলাহি প্রবর্তন, ঐতিহাসিক রিজভি এস.এ.এ. রিজভি দেখিয়েছেন যে আকবরের ধর্মীয় নেতৃত্ব দেবার উদ্দেশ্য ছিল যাতে উলেমারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একাই রাষ্ট্রশক্তির সুবিধা ভোগ করতে না পারে। অর্থাৎ মুঘল সার্বভৌমত্বের ধারণা সম্পর্কে আকবর বিচক্ষণ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এবং সেই মতো মুঘল রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা তৈরি করেছিলেন এবং আলোকপ্রাপ্ত স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম করার চেষ্টা কিন্তু সম্রাট করেছিলেন, যেখানে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং সম্রাট। আবুল ফজল বলছেন যে রাজশক্তি ভগবান দত্ত এবং সূর্য কিরণের মতো বিকিরণ করে এবং ইসলামীয় রীতিতে রাজার ক্ষমতার উৎস জনসাধারণের ইচ্ছা। আবুল ফজলের চিন্তা ভাবনা দাঁড়িয়েছিল আকবরের সুলি কুলের উপরে, অর্থাৎ রাষ্ট্র আলোকপ্রাপ্ত রাজার ইচ্ছাই চলবে। বলা যেতে পারে এটা আলোকপ্রাপ্ত স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা যা সম্রাট আকবর মুঘল প্রশাসনের ক্ষেত্রে কায়েম করেছিলেন। আবার অনেকে মুঘল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভারতীয় রাষ্ট্র গঠনের একটা স্বতন্ত্র ধারণা এবং মুঘল রাষ্ট্রের মধ্যে একটা যৌগিক রূপও লক্ষ্য করেছেন। তবে মোটের উপর আমরা এটা বলতে চাই, মুঘল রাষ্ট্র ব্যবস্থার শাসকরা সার্বভৌমত্বের ধারণা এবং নিজেদের ক্ষমতা এবং তা বংশ পরম্পরায় প্রবাহমান থাকার বিষয়টিকে নিশ্চিত করেছিলেন। কোন প্রকার ধর্মীয় মতাদর্শের কাছে তা সমর্পিত ছিল না। এই সার্বভৌমত্ব ধারণা মুঘল শাসকদের শুরু থেকেই মনের মধ্যে কাজ করেছিল। আমার পরবর্তী আলোচনার বিষয়বস্তু মুঘলদের বিচার ব্যবস্থা ও আইন ব্যবস্থা। মুঘল যুগের বিচার ব্যবস্থা ও আইন ব্যবস্থা যা আপনারা ইউনিট নাম্বার 16 কোর্টলি কালচার এর মধ্যে উপলব্ধি করতে পারবেন। মুঘল যুগের বিচার ব্যবস্থা
প্রসঙ্গে বলতে হয় কোনো লিখিত আইনবিধি ছিল না, পবিত্র কোরআন শরীফই ছিল আইনের প্রধান উৎস। কোরআনের নির্দেশ মেনে আইনবিধি তৈরি করা হতো। যেহেতু কোরআনের বক্তব্য সকল ক্ষেত্রে স্পষ্ট ছিল না, এজন্য হাদিস বা পয়গম্বর হযরত মুহাম্মদের বক্তব্য বলে যা প্রচলিত ছিল তার সাহায্য নেওয়া হতো। উলেমা বা মুসলিম ধর্মশাস্ত্রবিদরা কোরআনের ও হাদিসের যে ব্যাখ্যা দিতেন সেই স্বর বা শরীয়তের আলোকে ফতোয়া রচিত হতো। ফতোয়া ছিল উলেমাদের ব্যাখ্যামূলক আইনাবলী, অর্থাৎ আইনের দৃষ্টিতে যা দেখা বা হওয়া উচিত তা। এছাড়া জাহাঙ্গীরের 12টি আইন বা কানুন প্রচলন করেন। ইসলামীয় আইনবিধি বা শরীয়ত সংকলন করে সম্রাট ঔরঙ্গজেব ফতোয়া-ই আলমগীরি নামে একটা বিখ্যাত সংকলনও করেন। কাজী বা বিচারকরা সাধারণ ইসলামীয় ঘটনাবলী বা পবিত্র কোরআন ও হাদিসের শরীয়তি ব্যাখ্যা অনুসরণ করে মামলার বিচার করতেন। সমকালীন প্রথা সম্রাটের কানুন বা আইন কিছু থাকলে তাও বিচার বিবেচনা করা হতো এবং তার ভিত্তিতে ন্যায় বিচার বা বিচার কার্য সম্পূর্ণ করা হতো। সাধারণত সম্রাট বা কাজীরা এমন কোনো সিদ্ধান্ত নিতেন না যা পবিত্র ইসলামীয় ধর্মশাস্ত্রের বিরোধী হতো। ফৌজদারি আইনের ক্ষেত্রে সকলকে সমান দণ্ড দান করা হতো। এই জন্য ধর্মের ভিত্তিতে কোনো তারতম্য করা কিন্তু হতো না। যদি কোনো দেওয়ানি মামলায় হিন্দুরা বিভিন্ন পক্ষ হতো তাহলে কাজী যতদূর সম্ভব প্রচলিত হিন্দু আইনের সাহায্যে সেই মামলার কিন্তু নিষ্পত্তি করতেন। রাজস্ব গঠিত মামলাগুলি দেওয়ান এবং আমিলের এজলাসে তার বিচার হতো। হিন্দু মুসলিমদের মধ্যে মামলা হলে শরীয়তি আইন অনুযায়ী বিচার হতো। গ্রামের মামলাগুলি প্রধানত গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তার বিচার কার্য হতো। মুঘল ফৌজদারি আইন শরীয়ত নির্ভর ছিল। আল হানাফি এই আইনের ব্যাখ্যা করেছেন, মুঘল যুগে তা মান্য হতো এবং মৃত্যুদণ্ড যদি কারুর ক্ষেত্রে প্রযোজ্য হতো বা দেওয়া হতো তাহলে সম্রাটের অনুমোদন নিতে হতো। বিচার বিভাগের সর্বোচ্চ পদে সম্রাট স্বয়ং ছিলেন। তাকে বিচার ব্যবস্থার ধারক বলে মনে করা হতো। দরিদ্র সাধারণ লোকে সম্রাটের কাছে সহসা বিচার যেতে পারতেন না। তবে বিভিন্ন সম্রাটরা, বিশেষ করে আকবর ও জাহাঙ্গীর, সাধারণ মানুষের অভাব অভিযোগ বা বিচার পাওয়ার একটা রাস্তা বা পথ বা পন্থা যাই বলুন না কেন তা তৈরি করেছিলেন। জাহাঙ্গীর তার আগ্রার প্রাসাদে তার শয়ন কক্ষে থেকে যমুনার তীর পর্যন্ত একটা ঘণ্টা বাঁধা সোনার শিকল টাঙিয়ে দেন। বিচার প্রার্থী এই শিকল ধরে টানলে ঘণ্টা বাজত। সম্রাটের আদেশে কর্মচারীরা আবেদন লিখে নিত এবং পরের দিন সম্রাট বিষয়টিকে কিন্তু দেখতেন।
তাছাড়া শিবিরে থাকার সময় সম্রাটরা সাধারণ লোকের দরবারে শুনতেন। আকবর থেকে ঔরঙ্গজেব সকলেই প্রতি শুক্রবার বিকালে দরবারে আপিল মামলার বিচার করতেন। সাধারণত প্রাদেশিক শাসক দপ্তর থেকে এই মামলাগুলি কেন্দ্রে পাঠানো হতো। কুরেশি বলছেন, কাজীর রায় শরীয়ত সম্মত হলে তা সম্রাটের পক্ষেও পুনর্বিবেচনার কোনো পথ কার্যত ছিল না। মথুরার কাজী আব্দুল নবী এক ব্রাহ্মণকে পয়গম্বরকে নিন্দা করার অপরাধে মৃত্যুদণ্ড সাব্যস্ত করলে সম্রাটের কাছে যখন ওই হিন্দু ব্রাহ্মণ বিচারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা আর্জি জানান, তখন সম্রাটও, আকবর এর মতো সম্রাটও সেই বিষয় সম্পর্কে বিশেষ কোনো সদাত্মক চিন্তার পরিচয় রাখেননি। অর্থাৎ মৃত্যুদণ্ডে সম্মতি লক্ষ্য করা যায়। কুরেশি বলেন, সম্রাটের পক্ষে হঠাৎ শরীয়ত অমান্য করা সম্ভব হয়নি। পরে তিনি উলেমাদের শরীয়তি ব্যাখ্যা একটা অধিকারকে লোপ করেছিলেন এবং 1575 খ্রিস্টাব্দ নাগাদ মাহাজার নামার দ্বারা শরীয়তের চূড়ান্ত ব্যাখ্যা সম্রাট ইমাম ই আদিল রূপে নিতে পারতেন। কুরেশি বলেন, আকবর মাহাজর ঘোষণা করলেও কাজীদের রায়ে হস্তক্ষেপ করেন এমন একটিও ঘটনার কথা কিন্তু ইতিহাসে পাওয়া যায় না। অর্থাৎ শরীয়তি আইনকে বিচার ব্যবস্থার বা আইন ব্যবস্থার মূল মানদণ্ড হিসেবে রাখা হয়েছিল। প্রধান কাজী কেন্দ্রে, প্রদেশের রাজধানী ও নগরের অন্যান্য কাজীরা মামলার বিচার করতেন। কাজীর আদালতে দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার বিচার হতো। তবে কাজীর বিচার পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় তিনি ইসলামীয় আইন অনুসারেই কিন্তু বিচার করতেন। এইভাবে মুঘল যুগে অপরাধীকে নানান ধরনের শাস্তির বিধান কাজীর আদালত থেকে দেওয়া হয়েছিল। মুঘল ফৌজদারি আইন সকল সম্প্রদায়ের জন্য একই রকম ছিল। এই আইন ছিল খুবই কঠোর, বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ করা হতো। এছাড়া জেল, জরিমানা করা হতো। দীর্ঘকাল কারাদণ্ড হলে বন্দীকে দুর্গে রাখা হতো। ফাদার মনসারেটের রচনা থেকে এ বিষয়ে আমরা বিস্তৃত তথ্য উপলব্ধি করতে পারি। দোষীকে অযথা নিষ্ঠুরতা না দেখিয়ে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এমন চিন্তাধারাও কিন্তু মুঘল শাসকদের মধ্যে লক্ষ্য করা যায়। সময়ের স্বল্পতা বিচার ব্যবস্থা ও আইন ব্যবস্থা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় আমাকে ঠেলে দেয়। তবে পাঠক সমাজকে বলবো, আপনারা স্টাডি মেটেরিয়ালস ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন, দেখুন, পড়ুন এবং চর্চা করুন। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় মুঘল বিচার ব্যবস্থা এই দিক পাঠক সমাজের কাছে তুলে ধরে মুঘল রাষ্ট্রের প্রকৃতি উপলব্ধি করতে অনেক বেশি
সহায়তা করে। আমার পরবর্তী আলোচনার বিষয় মুঘল যুগে নারী, যা জেন্ডার কোয়েশ্চেন হিসেবে ইউনিট নাম্বার 17 এবং ইউনিট নাম্বার 18 আমরা মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ধারণা উপলব্ধি করার চেষ্টা করব। মুঘল যুগে দরবার কেন্দ্রিক বা প্রাদেশিক দরবার কেন্দ্রিক বিভিন্ন মহিয়সী নারীদের পরিচয় কিন্তু আমরা পাই, যাদের অবস্থার সাথে সাধারণ নারীদের অবস্থানগত পার্থক্য কিন্তু ছিল। মুঘল যুগে রানী যোধাবাই, গন্ডোয়ানার রানী দুর্গাবতী, আহমদনগরের রানী চাঁদ সুলতানা, জাহাঙ্গীরের মহিষী নূরজাহান বেগম, শাহজাহানের পত্নী মমতাজ মহল, শাহজাহানের কন্যা জাহানারা বেগম, শিবাজির মাতা জিজাবাই, রাজারামের পত্নী তারাবাই এবং ভক্তি ধর্মের সাধিকা মীরাবাই, যারা কিন্তু তাদের যোগ্যতা, গুণ এবং কর্মের দ্বারা ইতিহাসে বিশেষ স্থান গ্রহণ করেছেন। তবে সাধারণ নারীদের অবস্থা বিশেষ উন্নত ছিল না। সমাজে নারীদের অগ্রগতির পথে নানান ধরনের বাধা, এমনকি নারীদের শিক্ষারও বা শিক্ষা দানের যথার্থ রীতিনীতিও কিন্তু আমরা পাই না। তবে অভিজাত পরিবারের নারীদের আমরা ব্যতিক্রম হিসেবেই ভাবতে পারি। ফলে নারীদের নিরক্ষর হয়ে জীবন কাটাতে হতো। তাদের ব্যক্তিত্ব বা স্বাধীনতা কার্যত সেভাবে ছিল না, বা ছিল না বললেই চলে। পুরুষতান্ত্রিক সমাজে দ্বারা যা চালিত হয়েছিল এবং উলেমা বা ধর্মীয় নেতাদের চিন্তা চেতনার দ্বারা চালিত হয়েছিল। অভিজাত মুসলিম নারীদের কঠোর পর্দার মধ্যে থাকতে হতো। হিন্দু অভিজাত সম্ভ্রান্ত পরিবারের নারীদের স্বাধীন ও মুক্তভাবে চলাফেরা প্রশংসনীয় ছিল না। পুরুষ রক্ষী ছাড়া নারীরা পথে ঘাটে স্বাধীনভাবে চলাচল করতে পারতেনও না। মুসলিম অভিজাতরা হারেমে রাখত এবং হারেমে বহু দাস দাসী পরিচারিকা নিয়োগ করা হতো এবং রাজপুত রাও হারেম রাখত। রাজা মানসিংহের হারম ছিল। হিন্দু পুরুষরা বহু বিবাহে আসক্ত ছিল। হিন্দু সমাজের সতীদাহ, বাল্য বিবাহ, পণ প্রথা মতো নিন্দনীয় রীতি রেওয়াজ চালু ছিল। এমনকি মুসলিম সমাজে ওই পণ প্রথা ছিল। মুসলিমদের মধ্যে তালাক প্রথাও ছিল। হিন্দুদের পক্ষে সহজে বিবাহ বিচ্ছেদ করা সম্ভব হতো না। স্বামী তার স্ত্রীদের অবহেলা বা নির্যাতন করলে তার কোনো প্রতিকারও সে অর্থে ছিল না। হিন্দু সমাজে বিধবাদের পুনর্বিবাহের রীতিও ছিল না। তাদের অবহেলা, অপমান ও দারিদ্র্যের মধ্যে দিয়ে দিন কাটাতে হতো। নারীদের ভোগের বস্তু বলেই বেশিরভাগ মানুষ মনে করতেন। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার কোনো চেষ্টা
সে অর্থে কিন্তু আমরা লক্ষ্য করি না। তবে মুঘল দরবার কেন্দ্রিক বা প্রাদেশিক বেশ কিছু নারীর প্রসঙ্গ আমি প্রথমেই উল্লেখ করেছি, যেগুলো কিন্তু বা যে মানুষটা কিন্তু ব্যতিক্রমী বলে আমি উল্লেখ করেছি। তবে নিম্ন শ্রেণীর নারীরা অপেক্ষাকৃত স্বাধীন জীবনযাপন করতেন। তারা কায়িক শ্রমের মাধ্যমে জীবন অতিবাহিত করতেন। পরিবারে তারা তাদের নিজেদের স্থান করে নিত। তারা পর্দা মানত না। দরকার হলে অত্যাচারী স্বামীকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করতেন না। সাধারণ নারীদের অবস্থা বেশ খারাপ ছিল। কন্যা সন্তানের জন্মকেও বিষাদ বা দুঃখময় ঘটনা বলে কল্পনা করা। শিক্ষিত সমাজে যেটা খুবই স্বাভাবিক দৃষ্টিভঙ্গি হিসেবে নারীবাদীরাও উল্লেখ করেন। এইভাবে মুঘল যুগে কিছু ব্যতিক্রম ছাড়া নারীদের সার্বিক অবস্থার বা চিত্রের বিশেষ রদবদল আমরা সুলতানি যুগের নারীদের থেকে স্বতন্ত্র ধারায় উপলব্ধি করতে পারি না। পাঠক সমাজকে এ বিষয়ে যথার্থভাবে স্টাডি মেটেরিয়ালস উপলব্ধি করার কথা আমি আলোচনার মধ্যে বলতে চাই বা আলোচনার মধ্য দিয়ে বলতে চাই। আমার আজকের আলোচনার অন্তিম পর্যায়ে এসে আমি মুঘল শাসকদের অবক্ষয় বা মুঘল সাম্রাজ্যের অবক্ষয় বা পতনের দিকে অগ্রসর হওয়ার বিভিন্ন দিক প্রসঙ্গ অতি সংক্ষিপ্ত আকারে পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই। 1707 সালে শেষ মুঘল শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর মধ্যে দিয়ে এবং পরবর্তী 50 বছরের মধ্যে মুঘল সাম্রাজ্যের অবক্ষয় যে দ্রুত গতিতে লক্ষ্য করা যায়, যার অন্তিম পরিণতি আমরা 1857 সালে মহাবিদ্রে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে মুঘল তথা ভারতীয় সিপাহীদের পরাজয়। মুঘল সাম্রাজ্যের অবক্ষয় একটা দীর্ঘ প্রক্রিয়া। অনেকে অষ্টাদশ শতককে অন্ধকারচ্ছন্ন এবং অবক্ষয়ের যুগ বলেন। আবার কেউ কেউ অষ্টাদশ শতককে প্রাদেশিক শাসকদের মান্যতা এবং প্রাপ্তির সময়কাল হিসেবেও বিবেচনা করেন। সেই বিতর্কের মধ্যে না গিয়েও যদি আমরা সার্বিকভাবে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের বিভিন্ন দিক এর উপর অতি সংক্ষিপ্ত আকারে আমরা বিবেচনা করি, তাহলে দেখতে পাব মুঘল সাম্রাজ্যের এই অবক্ষয় ধীর গতিতে সম্রাট আকবর পরবর্তী কাল থেকে নানানভাবে বয়ে আসছিল। বিশেষ করে জাগিরদারি সংকট, কৃষক বিদ্রোহ, দরবারি রাজনীতি, হিন্দুস্তানি, ইরানি, তুরানি গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই, প্রাদেশিক শাসকদের মধ্যে ক্ষমতা পাওয়ার চেষ্টা, বৈদেশিক শক্তিগুলির বিশেষ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দিনেমার, ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের ব্যবসায়িক স্বার্থ, খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ এবং দরবার কেন্দ্রিক লড়াই মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ব্যাপারটিকে মসৃণভাবে এগিয়ে নিয়ে চলেছিল এবং যার অন্তিম পরিণতি আমরা 1764 বক্সারের যুদ্ধে মুঘল সম্রাটের
পরাজয় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ, প্রাদেশিক শাসকদের বাড়বাড়ন্ত বা ক্ষমতা দখলের প্রচেষ্টা মধ্যে আমরা খুঁজে পাই। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।